আসসালামু আলাইকুম। আমি রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে নুসরাত বিনতে আলম ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন তোমরা ক্লাসের জন্য প্রস্তুত হয়েছো। তোমাদের হাতে নিশ্চয়ই নির্ধারিত বইটি আছে। তোমরা আজকে বইয়ের পৃষ্ঠা নম্বর ৮ খুলবে এবং সাথে সাথে একটা খাতা রাখবে। আমি যেই বিষয়গুলো আমি বোর্ডে লিখবো তোমরাও সেই জিনিসগুলা লিখবে, কারণ এই অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এই যে পাঠটা এটা তোমাদের জন্য অর্থাৎ শিক্ষার্থীদের জন্য খুব প্রয়োজনীয়। কারণ এখানে আমরা আজকে আলোচনা করব প্রাচীন বাংলাদেশের গৌরব, তার মধ্যে রয়েছে ভাষা, সাহিত্য, শিক্ষা। এর আগেও আমরা প্রাচীন বাংলাদেশের গৌরব নিয়ে কথা বলেছি। সেখানে আমাদের আলোচনার বিষয় ছিল সমাজ, অর্থনীতি, ধর্ম। এখন কেন বলেছি যে তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে যে বিষয়গুলো আজকে গৌরবময় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ ভাষা, সাহিত্য, শিক্ষা, এগুলো কিন্তু শিক্ষার্থীদের সাথে খুব বেশি রিলেটেড, এজন্য বলেছি। তো চলো শুরু করি। আমরা পৃষ্ঠা নম্বর ৮-এর পাঠ ৮ এর বিষয়বস্তু খাতায় লিখে ফেলবো। সবাই তোমাদের যার যার খাতায় লেখো বাংলাদেশের গৌরব, ভাষা, সাহিত্য, শিক্ষা। পৃষ্ঠা নং ৮ থেকে শুরু এবং এটা শেষ হবে ৯-এ, এর জন্য ৮-৯। এবং অবশ্যই অধ্যায়টাও লিখবে, অধ্যায় ১। দেখো আমি এখানে অধ্যায় ১ পাঠ ৮ এবং বিষয়বস্তুটা লিখেছি। এখন ভাষা ও সাহিত্য। মহাস্থানগড়ে পুণ্ড্রনগর যে নগরটা পাওয়া গিয়েছিল, প্রাচীন নগর, সেই নগরটার নাম ছিল হলো পুণ্ড্রনগর। এখানে একটা ছোট্ট প্রশ্ন থাকতে পারে যে মহাস্থানগড়ে প্রাপ্ত নগরটি বা যে নগরটা আমরা প্রাচীন সভ্যতা হিসাবে পেয়েছি সেই নগরটার নাম কি? তাহলে আমরা সেটার উত্তর দিব পুণ্ড্রনগর। এখানে কি পাওয়া গেছে? পাথরে খোদিত একটি লিপি পাওয়া গেছে, যে লিপিটা ছিল ব্রাহ্মী অক্ষরে লেখা। এই বিষয়গুলো লিখবো। তাহলে আমরা কোথায় পেয়েছি এটা? মহাস্থানগড়ে। এই মহাস্থানগড়ে যে সভ্যতা আমরা নিদর্শন পেয়েছি সেটার নাম হলো পুণ্ড্রনগর। এই পুণ্ড্রনগরে আমরা কি পেয়েছি? পাথরে খোদিত একটি লিপি, যেটা নাকি কোন ভাষায় লেখা? ব্রাহ্মী ভাষায়। ব্রাহ্মী ভাষায়। এখানে অনেক বড় কথাটা ছোট করে নোট করে আমরা মনে রাখার জন্য প্রতিটা বিষয় এভাবে লিখব। যদি এভাবে লিখি তাহলে আমরা এখান থেকে যে এমসিকিউ আসবে সেই উত্তরগুলো সঠিকভাবে দিতে পারব। তো এই পুণ্ড্রনগরে প্রাপ্ত লিপিটি পাথরে খোদিত ছিল এবং সেটার ভাষা ছিল ব্রাহ্মী ভাষা। এই লেখার ভিতরে আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি যে এই লেখাটা খ্রিস্টপূর্ব ৩য় শতক, অর্থাৎ এখন যে ২০২১ সাল, এটা তো খ্রিস্টাব্দ, তাই না? তো এর থেকে এই শুরুটা থেকে আরো পিছনের দিকে যদি যাই তাহলে ৩য় শতকে এই লিপিটা পাওয়া গেছে। এটা কবে পাওয়া গেছে? আমি সংক্ষেপে লিখছি, খ্রিস্টপূর্ব ৩য় শতক। তাহলে বইয়ের কথায় আবার আসছি। মহাস্থানগড়ে পাথরে খোদিত একটি লিপি পাওয়া গেছে। ব্রাহ্মী অক্ষরে লেখা লিপিটির সময়কাল খ্রিস্টপূর্ব ৩য় শতক। পাল ও সেন যুগের শাসকরা নিজেরাও পণ্ডিত ছিলেন এবং সাহিত্য চর্চা করতেন, তাদের সভাকবিও ছিল। অর্থাৎ পাল যুগ বা সেন যুগে যে রাজারা ছিলেন তারা নিজেরা যেমন বিদ্বান ছিলেন, পণ্ডিত ব্যক্তি ছিলেন, সাথে সাথে কিন্তু তারা সাহিত্য চর্চাও করতেন। অর্থাৎ তারা কাব্য বা উপন্যাস বা কবিতা এই ধরনের বিষয়গুলো নিয়েও চর্চা করতেন এবং তাদের যে সভায় মন্ত্রী থাকতো তাদের ভিতরে সভাকবিও থাকতো, অর্থাৎ তাদের সাহিত্য চর্চার প্রতি একটা ঝোঁক ছিল। পাল যুগে তাম্রশাসনে বিধৃত প্রশস্তি অংশে সংস্কৃত ভাষা চর্চার শৈল্পিক মানসম্পন্ন কাব্য রচনার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। একটা বড় লাইন, এখানে আমাদের কিছু
বিষয় আছে, যে বিষয়গুলো মনে রাখতে হবে। এটা কোন যুগের কথা বলেছি? এটা বলছি পাল যুগের কথা। পাল যুগে তাম্র শাসনে বিধৃত প্রশস্তি অংশে একটা কাব্যের অংশ ছিল, সেটার নাম হলো প্রশস্তি। এই অংশে সংস্কৃত ভাষা চর্চার শৈল্পিক মানসম্পন্ন কাব্য রচনার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। কিসের প্রমাণ পাওয়া যায়? এই প্রশস্তি অংশে আমরা মানসম্পন্ন কাব্য, অর্থাৎ এলোমেলোভাবে কিছু না, খুব সুন্দর এবং খুব মানসম্পন্ন একটা কাব্য রচনা যে সেখানে হয়েছিল, সেই জিনিসটা আমরা বুঝতে পারি। কোন অংশে? প্রশস্তি অংশে। আমরা অংশটার নাম লিখব, তোমরাও খাতায় লেখো এবং বইটা সামনে রাখবে। কি জন্য? তোমাদের এই বানানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিব, ক নম্বরে এরকম ছোট ছোট প্রশ্ন থাকতে পারে, যেটা তোমাদের একটা শব্দ, মূল শব্দটাই থাকবে হলো উত্তর। সেক্ষেত্রে যদি নাম্বারটা পুরোপুরি তুমি পেতে চাও, তাহলে বানানটা সঠিক হওয়া খুব দরকার। প্রশস্তি অংশ, এই অংশটার লেখা ছিল কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। এবং এটা কোন যুগে? পাল যুগে। কোন শাসনামলে? তাম্র শাসনামলে। একটা লাইনের ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। এরপর বলেছে কবি সন্ধ্যাকর নন্দীর রামচরিত পাল যুগের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ। আরও একটা কাব্যগ্রন্থের নাম আমরা পেলাম যেটা পাল যুগের ছিল, সেটা কি? রামচরিত। এবং সেটা কে লিখেছে? সন্ধ্যাকর নন্দী। কবির নাম হলো সন্ধ্যাকর নন্দী। তোমরা এটা ধাপে ধাপে সবগুলো লিখে একটা তালিকা করবে। এটা কিন্তু একটা কাজও তোমাদের এই বইয়ে দেওয়া আছে। তাহলে প্রথমে পেলাম প্রশস্তি এবং তারপরে পেলাম রামচরিত। এরপর কি বলেছে? পাল আমলে রচনা করা হয় চর্যাপদ। চর্যাপদ সম্পর্কে তোমরা হয়তো আরও জেনেছো ব্যাকরণ বইয়ে। আমরা জানি যে আমাদের যে বাংলা ভাষা এখন আমরা প্রচলিত আছি, যেই ভাষাটা এখন আমরা পেয়েছি, সেই ভাষার পূর্বের ইতিহাস যদি আমরা খুঁজে বের করি, দেখি যে প্রথমে এটা সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং তারও আগে এটা চর্যাপদ এবং সংস্কৃত ভাষার মিশ্রণে এই আজকের ভাষা। তাহলে চর্যাপদ কোন আমলে রচিত হয়েছিল? পাল যুগে, পাল আমলে। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসাবে স্বীকৃত। 3 নাম্বার নাম পেলাম চর্যাপদ, লিখে পেলাম। প্রথমে হলো প্রশস্তি, তারপর রামচরিত, রামচরিত বলতে কি বোঝানো হয়েছে? রামের চরিত্র, যেটা তাদের মানে ব্রাহ্মণদের একজন দেবতার নাম হলো রাম এবং তার সম্পর্কে লেখা এই রামচরিত। এরপরে পেয়েছি আমরা চর্যাপদ। সবগুলো কোন অংশের পেয়েছি? পাল বংশের বা পাল রাজামলে। প্রশ্ন থাকতে পারে পাল আমলে বা পালদের শাসন আমলে কোন কোন কাব্যগ্রন্থগুলো রচিত হয়েছিল বা প্রসিদ্ধ বিষয়গুলো কি কি, তখন আমরা এই নামগুলো উল্লেখ করতে পারি। এরপর শেষ পাল রাজবংশ যখন তাদের রাজত্ব শেষ করলো, অর্থাৎ যখন সেনদের হাতে এই রাজ্য পরিচালনার দায়িত্ব চলে গেল, তখন শুরু হলো রাজামল বা সেন আমল। সেন রাজাগণ রাজ্য বিস্তারের পাশাপাশি নিজেরাও বিদ্যা চর্চা ও সাহিত্য রচনা করতেন, পণ্ডিতদের সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করতেন। অর্থাৎ পালদের মতো সেনরাও তাদের পাণ্ডিত্য বিস্তারের জন্য শুধুমাত্র যে পড়ালেখা করতেন তাদের রাজ্য পরিচালনার জন্য সেটাই নয়, পাশাপাশি তারা সাহিত্য রচনা করতেন এবং তাদের যে পণ্ডিতরা ছিলেন তাদেরকে পাণ্ডিত্য বিস্তারের জন্য বা তাদের এই পাণ্ডিত্যকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য সাহিত্য চর্চা করতে উদ্বুদ্ধ করতেন, অর্থাৎ উৎসাহ দিতেন। দান সাগর ও অদ্ভুত সাগর রাজা বল্লাল সেনের রচনা। আমরা নাম দুইটা লিখব, একটা হলো দান সাগর
একটা হলো অদ্ভুত সাগর। এই দুটাকে লিখেছিল বল্লাল সেন। যদিও বল্লাল সেন অদ্ভুত সাগর লেখা শুরু করেছিলেন, কিন্তু তিনি এটা শেষ করে যেতে পারেননি। তার ছেলে লক্ষণ সেন এর বাকি অংশটা শেষ করেছিল। দেখো এখানে বইয়ে লেখা আছে, লক্ষণ সেন পণ্ডিত ও কবি ছিলেন। পিতা বল্লাল সেনের অসমাপ্ত অদ্ভুত সাগর তিনি সমাপ্ত করেন। অর্থাৎ পিতা ছিল বল্লাল সেন আর পুত্র ছিল লক্ষণ সেন। লক্ষণ সেন যেমন ছিলেন পণ্ডিত তেমন ছিলেন একজন কবি। তো তিনি পরবর্তীতে বাবার সমাপ্ত অদ্ভুত সাগরটি সমাপ্ত করেন। এরপর আরো কিছু কাব্যের কথা আসবে এখানে। সেনদের রাজসভায় পণ্ডিত, জ্ঞানী ও কবিদের সমাবেশ ঘটেছিল। সেন রাজসভায় শুধু যে মন্ত্রী থাকতেন তা নয়, তাদের পাশাপাশি পণ্ডিত ব্যক্তি থাকতেন, কোনো জ্ঞানী ব্যক্তি থাকতেন এবং কবি থাকতেন। জয়দেবের গীত গোবিন্দ, এখানে আরো একটা কাব্যগ্রন্থের নাম পেয়েছি, গীত গোবিন্দ। তোমরা লিখবে গীত গোবিন্দর পাশে রচয়িতাকে তার নামও লিখবে। কে লিখেছিলেন গীত গোবিন্দ? জয়দেব। জয়দেবের রচিত গীত গোবিন্দ এবং কবীন্দ্র দুয়ারীর পবন দূত কাব্য অমর সাহিত্যকর্ম। আর একটা নাম পেলাম পবন দূত। পবন দূত, যেটা কে লিখেছেন? বীরেন্দ্র দুয়ারী। এগুলো কিন্তু সব কোন যুগে? সেন যুগে। মনে রাখবে, দান সাগর, অদ্ভুত সাগর, গীত গোবিন্দ, পবন দূত, এগুলো সব ছিল সেন আমলের প্রসিদ্ধ সাহিত্যকর্ম। মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা কবিতা সেন যুগের শেষ দিকে শ্রীধর দাস সংকলন করে নাম দেন সদুক্তি কর্ণামৃত। এই নামটা লিখব, সদুক্তি। সদুক্তি মানে কি? সৎ উক্তি, যেসব কথা ভালো 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 কিছু কথা, সদুক্তি। কর্ণামৃত, কর্ণ অর্থ কান, কর্ণামৃত অর্থাৎ যেটা শুনতে খুব মধুর, যেসব সাধারণ মানুষের কথাগুলো শুনতে আমাদের ভালো লাগতো। মুখে মুখে ওই আমলের মানুষের কিছু কবিতা যারা মুখে বলতেন, সেই সব একসাথে করে সেটা কে সংকলন করলেন তার নামও আমরা লিখব শ্রীধর দাস। শ্রীধর দাস এই সব সংরক্ষণ করার জন্য একটি কাব্য গ্রন্থ তৈরি করলেন, যেটার নাম দিলেন সদুক্তি কর্ণামৃত। এটাও সেন আমলের শেষ দিকে হয়েছিল। এই হলো আমাদের ভাষা ও সাহিত্য সম্পর্কে প্রাচীন বাংলাদেশ নিয়ে আলোচনা। অবশ্যই আমরা মনে করি যে এটা খুব গৌরবময় অধ্যায় ছিল। সাহিত্য এবং ভাষা এবং সাহিত্যের একটা গৌরবময় অধ্যায় ছিল প্রাচীন বাংলার পাল এবং সেন আমল। এখন আমরা চলে যাব শিক্ষা। শিক্ষা নিয়ে এখন কথা হবে। তোমরা কিন্তু প্রতিটা লাইন খুব মনোযোগ দিয়ে পড়বে, কারণ একটা লাইনের ভিতরে একাধিক বিষয় থাকে, যেটা ছোট প্রশ্নের ভিতরে অথবা বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। এখন আলোচনা করছি আমরা শিক্ষা নিয়ে। কি বলছে দেখো, পাল যুগের আগে বাংলাদেশের শিক্ষা সম্বন্ধে খুব বেশি জানা যায় না। অর্থাৎ পাল যুগের আগে ছিল মৌর্য যুগ, গুপ্ত যুগ। এই যুগগুলোতে কিন্তু কতটা শিক্ষা বিস্তার হয়েছিল সে সম্পর্কে খুব বেশি আমাদের ধারণা নাই। তবে অনুমান করতে পারি, যেহেতু পাল যুগে অনেক শিক্ষার বিস্তার ঘটেছিল, তাই এর আগে যে ছিল মৌর্য যুগ বা গুপ্ত যুগ, এই যুগেও নিশ্চয় শিক্ষার প্রসার কতটা ছিল না জানলেও এই সময় শিক্ষার ব্যবস্থাটা ছিল। কারণ হঠাৎ করে কিন্তু কোনো একটা বিষয় খুব বিস্তার লাভ করতে পারে না, আগে থেকে সেটা চলমান ছিল। পাল যুগে এসে
সেটা আরও বেশি বিস্তার লাভ করেছিল, কারণ পাল যুগের যে রাজারা ছিলেন তারা ছিলেন পণ্ডিত ব্যক্তি এবং তারা সাহিত্যকর্ম, ভাষা এগুলো নিয়ে তারা বেশ আগ্রহী ছিলেন, যার ফলে তারা শিক্ষা ব্যবস্থাটাকে আরও বেশি বৃদ্ধি করার জন্য বা বিস্তৃত করার জন্য অনেক বৌদ্ধ বিহার আবিষ্কার করেছেন, তৈরি করেছেন। দেখো, পাল যুগের আগে বাংলাদেশের শিক্ষা সম্বন্ধে খুব বেশি জানা যায় না, তবে পাল যুগে শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা যায় মৌর্য ও গুপ্ত যুগেও শিক্ষার প্রচলন ছিল। এখান থেকে একটা বিষয় আমরা জানতে পারছি যে পাল যুগের আগে কোন যুগ ছিল? মৌর্য ও গুপ্ত যুগ। বাংলাদেশে পাল যুগের অনেক বৌদ্ধ বিহার আবিষ্কার হয়েছে। এখন যে বর্তমান বাংলাদেশ, তখন তো বাংলাদেশ বলে কোনো কথা ছিল না, একটা ভারতবর্ষের একটা অংশ ছিল বাংলাদেশ। তো এই সময় যে এই এলাকাতে পাল যুগের আবিষ্কার করা বা তৈরি করা অনেক বৌদ্ধ বিহার আমরা পেয়েছি। বিহারগুলো ছিল এক একটি শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে বৌদ্ধ বিহারগুলো, পাল যুগের যে বৌদ্ধ বিহার, সেগুলো কি ছিল? এক একটা শিক্ষা প্রতিষ্ঠান। বিশেষ করে বৌদ্ধ ছাত্ররা এখানে পড়ালেখা করত। কোথায় পড়ালেখা করত বৌদ্ধ ছাত্ররা? এই বৌদ্ধ বিহারগুলোতে, যেগুলো নাকি একটা শিক্ষা প্রতিষ্ঠান, এক একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এরকম প্রশ্ন আসতে পারে যে পাল যুগের বৌদ্ধ বিহারে কারা পড়াশোনা করত? আমাদের উত্তর কি হবে? বৌদ্ধ ছাত্ররা। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু। এখানে একটা জরুরি জিনিস আমরা পেলাম, একটা হলো এভাবে আমরা লিখব বৌদ্ধ বিহার। বৌদ্ধ বিহারগুলো কি ছিল? শিক্ষা প্রতিষ্ঠান। আর যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে ছাত্র থাকবে, শিক্ষক থাকবে, এটা খুব স্বাভাবিক। এই যে বৌদ্ধ বিহারের শিক্ষকরা ছিলেন তাদেরকে নাম দেওয়া হতো আচার্য অথবা ভিক্ষু নামে। তাদেরকে আমরা তখন ডাকতাম আচার্য বা ভিক্ষু বলে। আর যারা শিক্ষার্থী ছিল, অর্থাৎ ছাত্র ছিল যারা, তাদেরকে বলা হতো শ্রমণ। বিষয়টা এখন এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। এই জিনিসগুলো আমরা অবশ্যই খাতায় লিখব, তাহলে কি হবে? আমাদের এগুলো মনে থাকবে। যখন পড়া শেষ হয়ে যাবে, আমার ক্লাস শেষ হবে, তখনও যদি তোমরা খাতাটা দু একবার উল্টাও, এখানে যে ছোট ছোট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যেগুলো এমসিকিউতে আসতে পারে, সেগুলো তোমরা একবার চোখ বুলালেই মানে মনে পড়ে যাবে তোমাদের, আর জিনিসগুলো মনের ভিতর গেঁথে থাকবে যেহেতু তুমি লিখছো। বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। তাহলে যে বৌদ্ধ বিহারগুলো ছিল তখনকার, সেগুলো ছিল আবাসন ব্যবস্থা, সেখানে ছাত্ররা থাকতে পারত। প্রাচীন বাংলাদেশে হিন্দুদের প্রাথমিক বিদ্যালয় ছিল 3 ধরনের। আচ্ছা, এতক্ষণ কিন্তু আমরা বৌদ্ধ ছাত্রদের বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা তখনকার যুগে যে হিন্দু সম্প্রদায় ছিল তাদের শিক্ষা নিয়ে কিছু বলবো। হিন্দুদের শিক্ষা প্রতিষ্ঠান ছিল 3 ধরনের। শিক্ষা প্রতিষ্ঠান ছিল কয় ধরনের? 3 ধরনের বা 3 রকম। কি কি? একটা হলো গুরুগৃহ, আর একটা চতুষ্পাঠী, আর একটা হলো পাঠশালা। গুরুগৃহ, তারপরে হলো চতুষ্পাঠী, আর একটা হলো পাঠশালা। এখন গুরুগৃহ কোনটা? গুরুগৃহ নাম শুনে কিছুটা আন্দাজ করা যাচ্ছে। গুরু অর্থ শিক্ষক আর গৃহ অর্থ ঘর। তাহলে গুরুর গৃহে গিয়ে, অর্থাৎ শিক্ষকের বাড়িতে গিয়ে যে পড়ালেখার ব্যবস্থাটা ছিল সেটা হলো, তার নাম হলো গুরুগৃহ। এখন হিন্দু ব্রাহ্মণ যে সন্ন্যাসীরা ছিলেন তারা ছিলেন পণ্ডিত, এবং যেহেতু তারা ব্রাহ্মণ, তাদের
তার ধর্ম নিয়ে অনেক বেশি জ্ঞান ছিল। এরা কি করতেন, এনারা বনে গিয়ে বসবাস করতেন, সেখানে বাড়ি বানিয়ে ঘর বানিয়ে সেখানে তারা সন্ন্যাস যাপন করতেন। তারা সাধারণ সমাজের সাথে মিশে থাকতেন না, সেখানে গিয়ে তারা তাদের যে ধর্ম নিয়ে যে আলোচনা বা ধর্ম নিয়ে যে পড়াশোনা বা ধ্যান সব কিছু করার জন্য সমাজ থেকে একটু বাইরে গিয়ে বনে তারা ঘরবাড়ি বানিয়ে থাকতেন। এবং সেখানে কিছু কিছু রাজা, মন্ত্রী বা অভিজাত কিছু পরিবারের ছাত্রছাত্রীরা অর্থাৎ ছেলেমেয়েরা থাকতো, গিয়ে তাদের ওখানে পড়ালেখা শেখার জন্য থাকতো। সেটা হলো গুরুগৃহ। এখানে কিন্তু সবাই যাওয়ার অধিকার রাখতো না বা তাদের সেই ক্ষমতা ছিল না। রাজা, মন্ত্রী বা অভিজাত পরিবারের ছেলেরা গুরুগৃহে পড়ার সুযোগ পেত। গুরু অর্থাৎ ব্রাহ্মণ সন্ন্যাসী বনের মধ্যে কুটির বানিয়ে থাকতেন, তার কাছে রেখে আসা হতো ছাত্রদের। ছাত্ররা গুরুর বাড়িতেই থাকতো এবং গুরুর কাছে পড়াশোনা করত। এই হলো গুরুগৃহ। তাহলে এখানে কারা যেত? রাজা বা মন্ত্রী বা অভিজাত পরিবারের ছেলেরা। দেখতে পাচ্ছ? ঠিক আছে। আর চতুষ্পাঠী, এরপরে বলবো চতুষ্পাঠীর কথা। বই কি আছে দেখি। চতুষ্পাঠীতে পড়তে পারতো কেবল ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়েরা। শুধুমাত্র যারা ব্রাহ্মণ, হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণদের ঘরের ছেলেমেয়েরাই এই চতুষ্পাঠীতে পড়ালেখা শিখতে যেতে পারত। আর চতুষ্পাঠীতে বিশেষ করে শেখানো হতো সংস্কৃত ভাষা, যেটা নাকি তাদেরকে সাহায্য করবে পরবর্তী উচ্চশিক্ষা লাভের জন্য টোলে যাওয়ার ক্ষেত্রে। সেটা আরেকটু পরে বলি। চতুষ্পাঠীতে পড়তে পারতো কেবল ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়েরা। এখানে সংস্কৃত ভাষা শেখানো হতো যাতে টোলে উচ্চশিক্ষা গ্রহণ করতে সুবিধা হয়। আমাদের যেমন বিশ্ববিদ্যালয়, প্রথমে আমরা কি করি, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্যও কিন্তু আমাদেরকে একটু বেশি পড়ালেখা করতে হয়। ঠিক তেমন টোল বলে একটা, না বাংলাটা লিখছি, টোল, এটা হলো হিন্দু ধর্মের শিক্ষার জন্য সবথেকে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান। এখানে যাবার জন্য চতুষ্পাঠীতে আগে পড়ালেখা করে সংস্কৃত ভাষা সম্পর্কে আরেকটু ভালোভাবে জেনে তারপরে টোলে পড়তে যেত। কারা যেত? ব্রাহ্মণ ঘরের ছেলেমেয়েরা। এখানে কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের লোক আসতে পারতো না চতুষ্পাঠী। আর পাঠশালা ছিল সাধারণ সবার জন্য। পাঠশালা আমি এখানে সাধারণ। তাহলে টোল কি? টোল হলো হিন্দুদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে টোল বলা হতো। মনে রাখবে এটা, টোল হলো হিন্দুদের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। হিন্দু ধর্মগ্রন্থ টোলের প্রধান পাঠ্য বিষয় ছিল। মানে এই টোলে পড়াশোনার প্রধান যে বিষয়টা ছিল, অন্যান্য বিষয়ের পাশাপাশি টোলে হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ, যেটা নাকি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে, সেটা নিয়ে বেশি পড়ানো হতো এখানে, বা এখানে প্রধান পাঠ্য বিষয় ছিল হিন্দু ধর্মগ্রন্থ। আর চতুষ্পাঠীতে সংস্কৃত ভাষা শেখানো হতো। কেন শেখানো হতো? কারণ হিন্দু ধর্মগ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত, আর টোলে সেই হিন্দু ধর্মগ্রন্থই পড়ানো হতো। এই জন্য সব ব্রাহ্মণ ছেলেমেয়েরা চতুষ্পাঠীতে গিয়ে ভালোভাবে সংস্কৃত ভাষা শিখে তারপরে টোলে আসতো আরো উচ্চশিক্ষা লাভের জন্য। এই হলো টোল। এরপর কি বলছে? ইউরোপের দেশগুলোতে 12-13 শতকে বেশ কিছু বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। এখন আমরা বাংলাদেশের বাইরের কথা বলছি। সমসাময়িক অন্যান্য যে দেশগুলো ছিল তার মধ্যে ইউরোপ ছিল শিক্ষার ক্ষেত্রে একটু এগিয়ে। বলছে যে ইউরোপের দেশগুলোতে 12-13 শতক, অর্থাৎ 1200 থেকে 1300
শতক বলতে সব এই সময় এই খ্রিস্টাব্দ, এগুলো হলো খ্রিস্টাব্দ। কিছু বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে, যেমন ইতালির বোলনা বিশ্ববিদ্যালয়, ফ্রান্সের প্যারিস বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ডের ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইত্যাদি। এটা কোন সালের কথা বলছি? এই সময় ইউরোপে বেশ কিছু বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে 1200 থেকে 1300 খ্রিস্টাব্দে। ইউরোপে বেশ কিছু দেশে, ইউরোপের বিভিন্ন যে দেশগুলো ছিল সেখানে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল। অথচ দেখা যাচ্ছে যে অষ্টম শতকে, অর্থাৎ 800 শতক, 800 শতক কখন আসে? 1200 আগে নাকি পরে বলো তো? নিশ্চয়ই বুঝবো যে 8 আগে আসবে। তাহলে এই 8 শতকে, অষ্টম শতকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় বৌদ্ধ বিহার, অর্থাৎ এখানে যে বিষয়গুলো পড়ানো হতো সেটা যে শুধু এই যে ধর্মগ্রন্থ তাই নয়, এর পাশাপাশি চিকিৎসা শাস্ত্র, ব্যাকরণ এগুলো পড়ানো হতো এই 800 শতকের বৌদ্ধ বিহারগুলোতে, বড় বড় বৌদ্ধ বিহারগুলোতে। কি বলেছে যে অষ্টম শতকের মধ্যেই বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও বিহারে অনেক বড় বড় বৌদ্ধ বিহার গড়ে উঠেছিল। এসব বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয় শিক্ষা দেওয়া হতো। তাহলে এসব আলোচনা থেকে বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলাদেশের মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে ছিল। প্রাচীন বাংলাদেশে দেখা যাচ্ছে যে 800 শতকেই বিশ্ববিদ্যালয়ের মতন বিদ্যালয় গড়ে উঠেছিল। আর যেখানে ইউরোপের মতন এখন যে দেশগুলোর কাছে আমরা অনেকটাই নতি স্বীকার করছি, সেই দেশগুলোতে আরো অনেক পরে গিয়ে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল, অর্থাৎ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। এখান থেকে আমরা একটা বিষয় খুব স্পষ্টভাবে বলতে পারি যে তৎকালীন বাংলাদেশ, অর্থাৎ প্রাচীন বাংলাদেশ শিক্ষার ক্ষেত্রে অন্যান্য দেশের থেকে অনেক এগিয়ে ছিল। এই হলো আমাদের আজকের পাঠের বিষয়বস্তু, প্রাচীন বাংলাদেশের গৌরব, ভাষা, সাহিত্য, শিক্ষা। এখান থেকে দুইটা কাজ আছে, দেখো পৃষ্ঠা 9 দুইটা কাজ আছে। একটা হলো প্রাচীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে গর্ববোধ করার কারণ দলগতভাবে যুক্তির মাধ্যমে উপস্থাপন করো। আর একটা আছে পাল ও সেন যুগের সাহিত্য কর্মগুলোর একটি তালিকা প্রস্তুত করো। এই দুইটাই কিন্তু আমাদের এই আলোচনার ভিতরে আমরা পেয়ে গেছি। আমরা তালিকাও করেছি পাল সেন যুগের সাহিত্য কর্মগুলো, আর কেন গর্ববোধ করি সে বিষয়েও আমরা শেষের দিকে আলোচনা করেছি। এই দুইটা কাজ তোমরা নিজেরা বাসায় করবে। হ্যাঁ, আজকের বিষয়বস্তু এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 9 এবং 10 দিয়ে প্রথম অধ্যায় শেষ করব। তাহলে তোমরা ভালো থাকো এবং জুন ক্লাসে অবশ্যই সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং একটু সাইলেন্ট থেকে সুন্দরভাবে ক্লাসটা বুঝে নেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু তোমাদেরই উপকার হবে, কারণ আমরা স্কুলে আসতে না পারলেও আমাদের কিন্তু এখন এইভাবেই যে সিলেবাস আছে সেগুলো শেষ করতে হবে, পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।